অনেক কিছু অনেক জায়গায় অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তো সেই প্রতিশ্রুতিগুলো যতক্ষণ না পালন করা হচ্ছে ততক্ষণ এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে হ্যাঁ, এই যে প্রচেষ্টা, এটার যে সদর্থক একটা ইচ্ছে, সেটাকে সাধুবাদ জানাই। ওসি ছাড়া আরও অনেকেই জড়িত রয়েছে। সুপ্রিম কোর্টকে নির্দেশ যে সিবিআইকে একটু আপনারা সময় দিন, সেই মতো আমরা বলছি তো, এই যে ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশনটা যেটা আমরা প্রথম থেকে তুলে আনছি, বিভিন্ন জায়গায় যে ধরনের দুর্নীতি লুকিয়ে আছে তার ফলস্বরূপ এই 9 তারিখের ঘটনা আমার মনে হয়। তাই সেই দুর্নীতিগুলো পরিষ্কারভাবে সবার সামনে আসা খুব দরকার, এবং এই ইনভেস্টিগেশনটা যেভাবে হচ্ছে সেটা হোক, সময় দিক। তবে আমি রিকোয়েস্ট করব যদি আরেকটু তাড়াতাড়ি করা যায়। নারী নিরাপত্তার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে রাতে নারীদের কাজ করতে দেওয়া হবে, মহিলা চিকিৎসকদের দেওয়া হবে না, সেইখানে নাতিনের সাথী সেটিকে রেকটিফাই করতে বলা হয়েছে। অবভিয়াসলি, কারণ কি দেখুন, ব্যাপারটা হচ্ছে মহিলা পুরুষ নয়, মহিলাদেরকে আমি রাত্রে কাজ করতে দেবো না, এই ধরনের জিনিস তো হওয়া উচিত নয়। কারণ আমাদের সমাজ ব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত শ্রেণীর সমস্ত স্তরের মানুষ সমানভাবে কাজ করতে পারবে যতটা সময় দরকার। কোনো একটা মেয়ে যদি নাইট ডিউটি করতে যাওয়ার সময় তার মা ওকে বলে তুই মেয়ে, তুই নাইট ডিউটি করতে যাস না, সেটা কখনোই কাম্য নয় আমাদের সমাজে। তাই সেই জায়গা থেকে আমার মনে হয় যেটা সুপ্রিম কোর্ট বলেছে, এই বিষয়টি বিবেচনা করা উচিত আমার মনে হয়। একটা অভিযোগ করছিলে যে কর্মবিরতি নিয়ে কোথাও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আজকে সুপ্রিম কোর্টেও বিষয়টা ওঠে এবং একইভাবে তোমাদের পক্ষেই কিন্তু গোটা বিষয়টি যায়। দেখুন, কর্মবিরতি আমরা কেন করছি সেইটা আগে জানা খুব প্রয়োজন। আজকে মনে হলো হঠাৎ করে আমি কর্মবিরতি করব, তা তো নয়। যে অরাজকতা, যে দুর্নীতি, যে থ্রেট কালচার আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চলে আসছিল, সেই জায়গা থেকে আমরা বলেছি যে 9 তারিখের ঘটনা যে বা যারা ঘটিয়েছে তার সাথে যারা যারা যুক্ত আছে, সেই ব্যক্তি বা ব্যক্তি বিশেষ আরও মানে 1, 2, 3 যতই হোক, তাদেরকে যদি শনাক্ত করা না যায় তাহলে যতই সিআইএসএফ আসুক, যতই পুলিশ আসুক, এই যে মানে কি বলবো, মানে বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষরা আমাদের ক্ষতি আবার করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার কোনো সহকর্মী বা সহকর্মিনীকে কী করে বলবো যে তুমি একা নাইট ডিউটি দাও? সেই জায়গা থেকেই কিন্তু আমাদের এই কর্মবিরতি। শুধুমাত্র টয়লেটস, সিসিটিভি, আরও ফোর্স, এইগুলো দিয়ে যে সবসময় সব কিছু হয়, আপনারাও জানেন সবসময় সব কিছু হয় না। হ্যাঁ, একদমই তাই। আমরা সেটাই তো বলছি, আমরা যে কেন কর্মবিরতি করছি সেই কারণটা জানা খুব দরকার ছিল। এর সঙ্গে যোগ করি, প্রধান বিচারপতি বলেছেন যে এবার জুনিয়র ডাক্তারদের উপরে এই সিদ্ধান্ত যে তারা কর্মবিরতি করতে পারবে। একদমই তাই। আমরা ওনারই যে উনি বলেছেন সেটাকে সম্মান জানাচ্ছি। আমরা নিশ্চয়ই একটি সিদ্ধান্ত নেব। আমাদের জিবি মিটিং হবে আজকে, জিবি মিটিংয়ের পরে আমরা নিশ্চয়ই সিদ্ধান্ত জানাবো। কি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? রাজ্যের আইনজীবী বলছেন যে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং বন্ধ থাকবে। দেখুন, লাইভ স্ট্রিমিং ব্যাপারটা হচ্ছে, ধরুন আমার যদি আপনাকে যদি বলি যে দাদা আপনার ফোনটা আমাকে দিন তো, আপনার ফোনে কি আছে আমি দেখব। আপনার ভেতরে যদি সদিচ্ছে থাকে, আপনি নিজে যদি জানেন আমি কোনোদিন ভুল কিছু করিনি বা আমি আমার দিক থেকে ঠিক আছি, আমি আমার নিজের বিবেককে, মনুষ্যত্বকে ঠিকঠাক জবাব দিতে পারবো, তাহলে আপনার মনে হয় না আপনার ফোনটা আমাকে দিতে কোনো দ্বিধাবোধ হবে। সেই জায়গা থেকেই কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের প্রশ্নটা, এটা একটা স্বচ্ছতার জায়গা, একটা ট্রান্সপারেন্সির জায়গা। ওই মানুষটা, এই যারা যারা আছেন তারা প্রত্যেকে দেখতে চান যে কি হচ্ছে, কেন হচ্ছে, কি ব্যাপার। তো সেই জায়গাগুলোতে মানে বলেছেন যে লাইভ স্ট্রিমিং এই ব্যাপারটা নিয়ে যেটা বলা হচ্ছে, তো আমার মনে হয় এই জায়গাগুলো সবটাই স্বচ্ছতার জায়গা থেকে এই প্রশ্নগুলো আসছে, এবং স্বচ্ছতাটা মেনটেন করা আমার মনে হয় সর্বক্ষেত্রে প্রয়োজন। এবং যদি কেউ বলেন যে ডাক্তারিতে, অনেকেই বলেছেন ডাক্তারি যে ওটি, সেইগুলোতেও নাকি লাইভ স্ট্রিমিং করানো প্রয়োজন। দেখুন, এই ডাক্তারির ওটির বিষয় জানতে গেলে আগে জয়েন্ট ক্র্যাক করতে হবে, 5 বছর পড়াশুনো করতে হবে, তারপরে বোঝা যাবে যে কীভাবে একটা সার্জারি হয়, কীভাবে একটা ট্রিটমেন্ট হয়। তাই সব কিছু লাইভ স্ট্রিমিং করে দিলাম, আদবে কিছু বোঝা গেল না কেন করছি, কী সার্জারি করছি, সেইটা আমার মনে হয় একটু বিবেচনা করে বলা উচিত। দিল্লি গণধর্ষণের ঘটনার ক্ষেত্রেও সেই সময়ও সুপ্রিম কোর্ট বলেছিল যে প্রত্যেকটা তদন্তের পদক্ষেপ তদন্তকারী সংস্থাকে জানাতে হবে, নির্যাতিতার বাবা মাকে। এক্ষেত্রেও তাই, প্রত্যেকটা স্টেপ জানাতে হবে, তাদের সাজেশন মতো তদন্তের সংস্থা যেন নেয়। হ্যাঁ, অবভিয়াসলি। মানে দেখুন, এখানে আমরা যারা আন্দোলন করছি, এখানে যে সমস্ত মানুষজন আছেন, আমরা আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনার প্রতিবাদে আমরা আন্দোলন করছি। যে দুর্নীতিগুলো ঘটেছে সেই দুর্নীতি মুক্তের জন্য আন্দোলন করছি। কিন্তু একটা সময় আসবে, 1 বছর হোক, 2 বছর হোক,
হয়তো ন্যায় বিচার আমরা পাবো কি পাবো না কোশ্চেনের জায়গায়, কিন্তু তারপর একে একে কিন্তু আমরা সবাই যে যার নিজের কাজে ফিরে যাব। কেউ আমরা চিকিৎসার সাথে যারা যুক্ত তারা চিকিৎসা করব, এখানে যারা আছেন তারা নিজেদের কাজে ফিরে যাবেন, নিজেদের পরিবারের সাথে থাকবেন, নিজেদের পরিবারের সাথে সময় কাটাবেন। কিন্তু ওই যে দুটো মানুষ তাদের সন্তানকে হারালেন, তাদের শূন্যতাটা কিন্তু আমরা কোনো দিন পূরণ করতে পারবো না। এইখানে যদি সত্যিকারের কারুর কোনো লস হয়, সেই লসটা কিন্তু ওই বাবা মায়ের, সেই লস কিন্তু সারা জীবনে ওনারা পূরণ করতে পারবেন না, তাদেরকে যত টাকাই দেওয়া হোক না কেন, এটা আমার মনে হয়। তাই আমার মনে হয় তাদেরকে অন্তত সেই সম্মানটুকু জানিয়ে সমস্ত বিষয়ে সমস্ত তথ্য ওনাদের জানানো উচিত। বিচারপতি আজকে আজ গোটা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের শুনানি তোমাদের পক্ষে গেছে দেখা গেল, সেক্ষেত্রে তোমরা কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী আমরা প্রথম দিন থেকেই। আমরা জানি যে আমরা সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি। আমাদের কারোর কোনো কিছু লুকোনোর নেই বা আমাদের কারোর কোনো এজেন্ডা নেই যে এই আন্দোলন থেকে আমরা এইটা তুলে নেব, এইটা পাবো। তাই আমরা আমাদের লক্ষ্যে খুব অবিচল। যখন আপনার কিছু পাওয়ার আশা থাকবে না, তখন আপনি খুব আশাবাদী হয়েই থাকতে পারবেন যে যেটা চাইছি সেটা নিশ্চয়ই পাবো। তাই আজকের দিনে যেটা হলো সুপ্রিম কোর্টে, সেটা আমার মনে হয় আমাদের আন্দোলনকে একটি অন্য মাত্রা দিল, আন্দোলনকে একটি আন্দোলনের যে তীব্রতা সেটাকে সমর্থন জানানো হলো, জাস্টিফাইড করা হলো। দেখা যাক আমাদের যে ন্যায় বিচার আর কত দূরে থাকে। সিবিআই যে তথ্য আজকে বিচারপতির কাছে দিয়েছেন, সেই তথ্য বিচারপতি দেখে জানিয়েছেন যে এটা তাকেও ভাবিয়ে তুলছে এবং নির্যাতিতার মা বাবা যা অভিযোগ এতদিন তুলছিলেন বা যে উদ্বেগ প্রকাশ করছিলেন সেটা যথার্থ। একদমই তাই, আমি সেটাই বলছি বারবার যে ট্রান্সপারেন্সির অভাবটা আমরা প্রথম দিন থেকে, যারা আমরা ওই স্পটে ছিলাম গ্রাউন্ড লেভেলে, তারা প্রথম দিন থেকে দেখে এসেছি যে এই ট্রান্সপারেন্সির অভাবটা বড্ড বেশি রয়ে গেছে ইনভেস্টিগেশনের মধ্যে। সেটা প্রশাসন হোক, কলেজ কর্তৃপক্ষ হোক, ইচ অ্যান্ড এভরি প্লেস। তো সেই ট্রান্সপারেন্সির জায়গাটাকে সিবিআই যে এস্টাবলিশ করতে পেরেছে এবং পারছে, এবং এর ভেতরে কারা কারা জড়িয়ে আছে, কে ব্যক্তি জড়িয়ে আছে, তার পেছনে মোটিভ কী, সেইগুলো আমার মনে হয় সবার সামনে আসা উচিত। তার জন্য সিবিআই যেটা করছেন, আমার মনে হয় এই প্রসেসটা যদি আরেকটু তাড়াতাড়ি করা যায়, ফাস্ট ট্র্যাক করে করা যায়, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হয়।